প্রথমে আপনাদের ছোট বড়কে আমি প্রণাম জানাই, আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আমার, তো আপনারা ছোট বলে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমরা যে ভিডিওটা কাউন্টার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা আর্মির পডকাস্ট ভিডিও। দরকারই ছিল। ডেল এইচ খান একই সাথে একজন রিটায়ার্ড মেজর, বেশ প্রায় 20 বছর তিনি বাংলাদেশ আর্মিকে সার্ভিস দিয়ে। কারণ গত 15 বছর ধরে আমাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে ইন্ডিয়া যা করে তাতেই আমরা ভালো কিছু খোঁজার চেষ্টা করি, বাট এখানে ভালো কিছু খোঁজার নাই। প্রথম কথা হচ্ছে যে শুধু একটা না, একাধিক কলকাতা, আগরতলা, একাধিক আমাদের দূতাবাস, তাদের ইন্ডিয়ার যে উগ্র মৌলবাদী টেররিস্ট যারা আছে তারা পরিকল্পিতভাবে পরপর 2টা দূতাবাসে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। আপনি এসে কি বুঝাতে চাইছেন? পডকাস্টে এসে কি বুঝাতে চাইছেন ভারতের লোককে? আপনাদের টেনা বাঁকা কথা, সিধা কথা সবই আমরা বুঝি। কেন আমরা কে জানেন? আমরা হচ্ছি আপনাদের বাবার বাবা ওঠি, এটা মনে রাখবেন আপনারা। আপনি বলতে চাইছেন ইউনিট সরকার ভালো আর শেখ হাসিনার সরকার খারাপ ছিল, এটাই বলতে চাইছেন না? এটাই বুঝাতে চাইছেন? তো সেটা সিধাভাবে বললেই হচ্ছে। এখন তো শেখ হাসিনার সরকার নেই না, এখন তোমরা অর্থনীতির দিক থেকে 1 নম্বরে পৌঁছে গেছেন। বাংলাদেশ 1 নম্বরে আছে। যে আমাদের দূতাবাজে টেররিস্ট মৌলবাদী, আমরা টেররিস্ট না, আর আপনাদের মুখে না টেররিস্ট আতঙ্কবাদী কথাটা মানায় না। দুনিয়ায় যত 100% যে মানে আতঙ্কবাদীর হামলা হয় না, সেখানে 98% ছেলে যায় আতঙ্কবাদীতে আপনাদের ধর্ম থেকে। আমাদের হিন্দুদের ছেলে 1% একটা ছেলে যায় না আতঙ্কবাদীতে, আপনাদের মুখে মানায় না। ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তো চাচ্ছি না, যদিও আমাদের ভেতরে ক্ষোভ আছে যে 15 বছর যে পিশাচিনী আমাদের দেশটাকে মানে তছনছ করে দিয়ে গিয়েছে, তাকে কেন আমাদের প্রতিবেশী দেশ আশ্রয় দিল? ডক্টর ইউনূসের সরকার, এটা নাকি ফান্ডামেন্টাল ইসলাম। একজন মনে করেন যে দুনিয়াতে মাইক্রো ফাইন্যান্সের মাস্টার মশাই, আরেকজন হচ্ছে গুজরাটের কসাই। আপনি একটা সৈনিক হয়ে কিভাবে একটা অন্য দেশের প্রাইম মিনিস্টারকে এভাবে কথা বলেন? তাকে কসাই বলছেন, আবার কি বলছেন কোথায় নোবেল পুরস্কার জয়ী আর কোথায় চাবালা। তো আমরা একটা চাবালাকে প্রধানমন্ত্রী বানিয়ে সে আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছে, আর ও পৃথিবীর মধ্যে 1 নাম্বার লোকপ্রিয়তা নেতা। আর আপনারা এক নোবেল পুরস্কার জয়ী তাকে প্রধানমন্ত্রী বানিয়ে সে তো নিজের দেশে সরকার বানাতে পারলো না, সে নেজ গুটিয়ে চলে গেল আমেরিকা। আমরা হচ্ছি আপনার বাবারও বাবা, এটা মনে রাখবেন আপনারা। বেশি যদি আপনারা উড়াউড়ি করতে যান না, তো আপনাদের ডেনা কেটে দেবো। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে? লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। হায়দ্রাবাদ was a very nice independent country, princely state. হায়দ্রাবাদের যে প্রধান তাকে বলা হতো নিজাম। নিজাম ইংল্যান্ডকে, তদানীন্তন ব্রিটিশ যে আছে, ব্রিটিশদেরকে সোনার ইট উপহার দিছিলেন। মানে এত ওয়েলদি ছিল তাদের এই হায়দ্রাবাদ। নাও এই হায়দ্রাবাদ 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হলো। স্বাধীন হওয়ার সময় তখন কিন্তু অপশন দেয়া ছিল যে আসলে মানে কোন কোন ছোট ছোট কান্ট্রিগুলা কে কোন দিকে যাবে। সো হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে, আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে। যেমন আমরা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান হিসেবে এসেছিলাম। কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না, উই উইল রিমেইন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ভেরি ইন্টারেস্টিং। এবং তাদের নিজস্ব মুদ্রা ছিল, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল বিভিন্ন হায়দ্রাবাদের, এবং তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিল। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এই হিস্ট্রিগুলো কেউ মানে ইন্ডিয়ানরা জানতে দিতে চায় না। আপনি যখন ওনাদেরকে হায়দ্রাবাদের ইতিহাস শোনাচ্ছেন, তখন মাঝখান থেকে না শুনিয়ে না প্রথম থেকে শুনিয়ে আসেন, সেই জিনিসটা ভালো হবে না। মাঝ থেকে শুনিয়ে তো হবে না, ইতিহাসটা পুরো শোনা যায় না, প্রথম থেকে আসতে হবে না, তবে তো বোঝা যাবে ইতিহাসটা কী ছিল হায়দ্রাবাদের। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি হায়দ্রাবাদের ইতিহাসটা। তো 1591 সালে হায়দ্রাবাদ প্রতিষ্ঠিত করে, যার নাম ছিল মোহাম্মদ কুলি কুতুব শাহ, যিনি ছিল কুতুব শাহী রাজবংশের 5 নম্বর রাজা। তো হায়দ্রাবাদ এই জন্যই প্রতিষ্ঠিত করেছিল কুতুবের রাজা, কেননা যখন গোলকুন্ডি দুর্গাতে ওদের রাজধানী ছিল,
ওখানে অনেক ভিড় হতে থাকে, অনেক জলের সংকট দেখা যায়, মহামারী হতে থাকে। আর এই জন্যেই ওখান ছেড়ে হায়দ্রাবাদে ওরা রাজধানী করে। তো কুতুবের রাজবংশ যখন গোলকুন্ডা থেকে চলে আসে হায়দ্রাবাদ, তো প্রায় ৯৬ বছর শাসন চালিয়েছিল হায়দ্রাবাদে কুতুবের রাজবংশ। তারপরে চলে আসে অরঙ্গজেবের শাসন ১৬৮৭ ২২শে সেপ্টেম্বর হায়দ্রাবাদে অরঙ্গজেবের শাসন চলে আসে। তো কুতুব রাজবংশ যখন গোলকুন্ডা থেকে ছেড়ে চলে এসেছিল, কিছুদিন বাদেই অরঙ্গজেব ওখানে দখল করে নিয়েছিল গোলকুন্ডা। তো ওখানে যে গোলকুন্ডা দখল করেছিল তার নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম, ওনাকেই হায়দ্রাবাদে দায়িত্ব দিয়েছিল। তারপর অরঙ্গজেব শাসন চালিয়েছিল হায়দ্রাবাদে প্রায় ৩৭ বছর। ১৭২৪-এর পর থেকে নিজাউল হায়দ্রাবাদে শাসন চালিয়েছিল। ১৭২৪ সালের পর থেকে মোগল সাম্রাজ্যের অধীনে থেকে হায়দ্রাবাদকে নিজাম বা আসাফ রাজবংশের স্বাধীন শাসন প্রতিষ্ঠা করে। নিজামের রাজবংশ হায়দ্রাবাদে প্রায় ২২৮ বছর ৫ মাস ২৩ দিন শাসন চালিয়েছিল। ১৫৯১ সালের আগে কি নাম ছিল? হায়দ্রাবাদের নাম ছিল ভাগ্যনগর। তো আমি আপনাকে একটা কথা বলবো, আপনার জায়গাটা কেউ যদি ১০০ বছর ধরে বসে থাকে, তারপরে কেউ এসে যদি তার নাম চেঞ্জ করে দেয়, আপনি কি তাকে ওই জায়গাটা দিয়ে দিবেন? তখন ভাগ্যনগর যখন ছিল সেটা তো ভারতের মধ্যেই ছিল, অখণ্ড ভারত যখন ছিল ভারতের সাথেই ছিল জায়গাটা না। নাম দিয়ে দিল কেউ, তার হয়ে যাবে জায়গাটা? বাহ, আপনারা হলেন একটা নিয়খরাম জাতি। আর এই জাতি থাকে বাংলাদেশে। বাংলাদেশের যতই ভালো করুক না কেন ভারত, কোনোদিন ভারতকে ভালোবাসবেন না আপনারা, সেটা আমরাও ভালো করে জানি, ভারতের লোক ভালো করে জানে। আর আমরা আশাও করি না যে আমাদের ভারতকে আপনারা ভালোবাসুন। ভারতকে ভালোবাসার জন্য আমাদের ১০০ করোড় হিন্দু আছে, এটাই যথেষ্ট। আর আপনি ওই ১৯৭১-এ পড়ে থাকেন। ভারত এখন আর ১৯৭১-এ পড়ে নেই, বুঝলেন? যে আপনার বাংলাদেশকে ট্যাঙ্ক নিয়ে আমরা ভারত যুদ্ধ করতে যাবে, বুঝলেছেন? ওই জন্যে মাসে মাসে বছরে বছরে দ্রোণ বানাচ্ছে। দ্রোণগুলো বানাচ্ছে কি বাসকায় ভরে রাখার জন্য নাকি? মিসাইলগুলো বানাচ্ছে বাসকায় ভরে রাখার জন্য? ট্যাঙ্ক নিয়ে যাব? আপনাদের মতন লুঙ্গি তুলে রেস্কা নিয়ে কলকাতা দখল করতে চলে আসবো না। কথাবার্তা বলবেন ভালো করে।